আজ আমি চলে এসেছি ফ্রেঞ্চ বুলডগ নিয়ে। আমার ডগগুলো সব ওপেন থাকে, দ্যাটস দ্য রিজন আমরা হচ্ছে স্মল ব্রিডের মধ্যে ফ্রেঞ্চ বুলডগটা পছন্দ করেছিলাম। শুধুমাত্র তাই নয়, কিন্তু আপনারা বাবা মা দেখে এর বেবিও কালেক্ট করতে পারবেন। এই ডগের নাম শুনে অনেকে ভয় পায় যে এরা নাকি খুব অ্যাগ্রেসিভ হয়। আচ্ছা, এখানে যে দুটো দেখতে পাচ্ছি দুটোই ফিমেল। ইয়েস, দুটোই ফিমেল। ইংলিশ বুলডগের মধ্যে আপনার যেটা ডিফারেন্স একটা ফ্রেঞ্চ বুলডগের মধ্যে, সেটা হচ্ছে এদের জেনেটিক্স। এই ফিট টু উইদার্স 10 ইঞ্চ থাকবে হাইট, 10 ইঞ্চ টু 10.5, ম্যাক্সিমাম 11 মেল হলে পারে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। পেট প্ল্যানেটে আপনাদের সবাইকে স্বাগত। আমি অনুপ। আজ আমি চলে এসেছি ফ্রেঞ্চ বুলডগ নিয়ে। আপনারা অনেকদিন ধরে রিকোয়েস্ট করছেন যে দাদা অনেকদিন বুলডগ দেখতে পাচ্ছি না, কারণ এই ধরনের ব্রিডগুলো কিন্তু সবসময় অ্যাভেলেবেল নয়। আজ আমি এমন একটি চ্যানেলে চলে এসেছি যেখানে আপনারা বেস্ট কোয়ালিটির ফ্রেঞ্চ বুলডগ পেতে পারেন। চ্যানেলটি কোথায়, এখানে আপনারা কিভাবে আসবেন, এখানকার কোয়ালিটি কেমন, এবং শুধুমাত্র তাই নয়, কিন্তু আপনারা বাবা মা দেখে এর বেবিও কালেক্ট করতে পারবেন। এবং অরিজিনাল ফ্রেঞ্চ বুলডগের কি কি কোয়ালিটি থাকতে পারে এর A to Z আমি ওনার সঙ্গে কথা বলে সবকিছুই জেনে নেব। ফলে ভিডিওটি কিন্তু যথেষ্ট ইনফরমেশন পূর্ণ হতে চলেছে। ফলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিও নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি প্রেস করে পাশের নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে দেবেন, তাহলে আমার সকল ভিডিওর আপডেট সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। আচ্ছা দাদা, সবার প্রথম যেটা আপনার কাছে জানতে চাইবো সেটা হচ্ছে আপনার নাম। সো আমার নাম হচ্ছে শুভ মুখার্জি। নমস্কার সবাইকে জানাই। আমার ওয়াইফ সৌমি। আমরা হচ্ছে কলকাতায় থাকি, ইডেন সিটি মহেশতলাতে আপাতত আমাদের কেনেলটা আছে। ক্যানেলের নামটা যদি একটু বলে দেন। সো আমাদের কেনেলের নাম হচ্ছে দেবশুনি সারমেয়া। দেবশুনি সারমেয়া ইজ আর কেনেল নেম, ইটস রেজিস্টার্ড উইথ KCI, অ্যান্ড আমরা আমাদের সব ডগস শো করাই। আচ্ছা, আপনি মেনলি কি কি ধরনের ডগ নিয়ে কাজ করেন? সো আমরা হচ্ছে অনলি ফ্রেঞ্চ বুলডগ নিয়েই কাজ করি। আমরা এলস আর কোনো ব্রিড রাখি না। আমরা হচ্ছে ফ্রেঞ্চ বুলডগ এই কারণে রাখি কারণ কি ইটস ভেরি ইজি টু কিপ অ্যাট হোম। আমরা ফ্ল্যাটের মধ্যে থাকি, আমাদের ডগগুলো সব ফ্ল্যাটেই থাকে। ফ্ল্যাট আমাদের মানে আর একটা ফ্ল্যাট আছে which we treat it like a kennel। তো ওখানে আমার ডগগুলো সব ওপেন থাকে, দ্যাটস দ্য রিজন আমরা হচ্ছে স্মল ব্রিডের মধ্যে ফ্রেঞ্চ বুলডগটা পছন্দ করেছিলাম। এই ব্রিডটাই আমরা। এবার ফ্রেঞ্চ বুলডগ নিয়ে যদি কিছু বলেন, কারণ বুলডগ আমরা অনেক ধরনের দেখতে পাই, এবার তার মধ্যে কোনটা বেস্ট বা কোনটা সঠিক বুলডগ সেটা কিভাবে চেনা যেতে পারে? ওকে, সো বুলডগ বেসিক্যালি দু টাইপের হয়, একটা হচ্ছে ইংলিশ বুলডগ আর একটা হচ্ছে ফ্রেঞ্চ বুলডগ। এই দুটোই টাইপের হচ্ছে নর্মালি ফ্রেঞ্চ বুলডগ এখন অ্যাভেলেবল। এবারে ইংলিশ বুলডগটা হচ্ছে একটু ডিফারেন্ট কাইন্ড অফ মানে ডগ হয়ে গেল। ইংলিশ বুলডগের মধ্যে আপনার যেটা ডিফারেন্স একটা ফ্রেঞ্চ বুলডগের মধ্যে, সেটা হচ্ছে এদের জেনেটিক্স। ফার্স্টলি হচ্ছে ফ্রেঞ্চ বুলডগের মধ্যে টেরিয়ার ব্রিড মিক্সড হয়। আচ্ছা। ইংলিশ বুলডগের মধ্যে সেই জিনিসটা হয় না। আচ্ছা। দুটোই ব্রিড হচ্ছে ওয়্যার ফ্রম আ ভেরি এনশিয়েন্ট মোলোসয়েড রেস ওয়্যার একটা টাইপ অফ ডগস যারা হচ্ছে বেসিক্যালি রোমান এম্পায়ারে ফাইটিং করতো। যে ডগগুলো হচ্ছে ওই ফাইটিং গুলো হতো, ডগ ফাইট ইন দ্য সেন্স গ্ল্যাডিয়েটরদের সঙ্গে ওদের ফাইট হতো, প্লাস অ্যানিমাল টু অ্যানিমালও ফাইট হতো। মোলোসয়েড ডগস ওইখানে ইউজ হতো। তখন ওরা এত ছোট ছিল না, এখন যে আপনি সাইজ দেখতে পাচ্ছেন এটা ইজ লাইক অলমোস্ট 1/4 দ্য সাইজ অফ দি অরিজিনাল মোলোসয়েড ডগস। আচ্ছা। এবারে যখন বুল বেটিং অ্যান্ড এই ডগ ফাইটিং গুলো রোমান এম্পায়ারে ইলিগাল হয়ে যায়, তখন হচ্ছে ওইখানকার যে ব্রিডার্স গুলো যারা এই স্টাইল অফ ডগ পছন্দ করে, এই হেডটা পছন্দ করে উইথ আ স্মল শর্টার মাসল, ওরা কি করে ওই ডগটাকে ঘরে ঘরে পৌঁছানোর জন্য ওরা আলাদা আলাদা বিভিন্ন যে ছোট সাইজের ব্রিড হতো, যেমনি র্যাগ টেরিয়ার হয়ে গেল, আলাদা আলাদা আরো টেরিয়ার ব্রিডস আছে, পাগ আছে, এদের সঙ্গে হচ্ছে ব্রিড করিয়ে এটার সাইজ ইন সাকসেসিভ জেনারেশন ছোট করে। আচ্ছা। সেইখান থেকে ইংলিশ বুলডগও আসে, সেইখান থেকে আবার ফ্রেঞ্চ বুলডগ আসে। সেক্ষেত্রে কি কোয়ালিটির কোনো ইস্যু হয়? না, এমনি হচ্ছে যেটা অরিজিনাল ফ্রেঞ্চ বুলডগ দে ওয়্যার নট দিস কোয়ালিটি। আপনি যদি 1800s 1900 যেটা ইনিশিয়াল যে শোজ গুলো হয়েছিল আমেরিকাতে, AKC বা FCI এর আন্ডারে ইউরোপে আপনি যদি দেখেন, সেখানে যে ডগস গুলো এক্সিবিট হয় ওইগুলো ওয়্যার বিট ডিফারেন্ট ফ্রম আজকালকার যে ফ্রেঞ্চ বুলডগ। কেন কি তখন হচ্ছে ফ্রেঞ্চ বুলডগ ওয়াজ আ ভেরি
নিউ ব্রিড তখন ডগ গুলো ওয়ার আ বিট লঙ্গার, একটু লেন্থে লং ছিল, ওদের বোন গুলো ওয়ার আ বিট থিনার, একটু পাতলা বোনওয়ালা, অ্যান্ড ওদের ওয়েটও এর থেকে একটু কম হতো, ওদের একটু মাসল আরো ছিল। আচ্ছা, অ্যান্ড সব থেকে বেশি ডিফারেন্স যেটা এখনকার আর তখনকার মধ্যে ছিল হচ্ছে কি এই কানগুলো। এখনকার যে কান আপনি দেখবেন ইট ইজ ভেরি রাউন্ডেড ইয়ার্স, এটাকে ব্যাট ইয়ার্স বলে। আচ্ছা, এই স্ট্যান্ডার্ডটাইজ 1920 অ্যারাউন্ডে আমেরিকা হচ্ছে এটাকে কনফার্ম করে কি আজ থেকে যে ফ্রেঞ্চ বুলডগ শো হবে দ্যাট হ্যাজ টু হ্যাভ আ রাউন্ড ব্যাট লাইক ইয়ার্স। আচ্ছা, কেন কি আগে ফ্রেঞ্চ বুলডগের মধ্যে ড্রুপি ইয়ার্সও হতো আচ্ছা, এইরকম, এটাকে রোজ ইয়ার্স বলে বেসিক্যালি, যেটা ইংলিশ বুলডগেরও আছে, মানে ডাউন থাকতো। ডাউন থাকতো। কিন্তু আমেরিকান একেসি হচ্ছে ফার্স্ট টাইম যে স্ট্যান্ডার্ডটাকে অ্যাপ্রুভ করে, which was then accepted by FCI, যেটা হচ্ছে ফেডারেশন সিনোলজিক্যাল ইন্টারন্যাশনাল ইউরোপের। ওরাও তারপরে এটাকে অ্যাডপ্ট করে, অ্যান্ড দেন দে মেক ইট আ নর্ম দ্যাট ইয়ার্স শুড বি আপরাইট, এরেক্ট, দাঁড়ানো থাকবে, অ্যান্ড ইট শুড বি শর্ট, ওয়াইড অ্যাট দ্য বেস অ্যান্ড রাউন্ডেড অ্যাট দ্য টপ। এটাকে ব্যাট ইয়ার্স বলে আচ্ছা। বেসিক্যালি। অ্যান্ড এটার জন্যই ডগ, এই ফ্রেঞ্চ বুলডগের হচ্ছে এই লুকটা আসে, বুঝতে পেরেছি। যেটা আমরা এত ভালোবাসি, দ্য বেবি ফেস। ফ্রেঞ্চ বুলডগের একটা স্পেশালিটি কি, আপনি যদি ফেসটা দেখেন, এদের মুখগুলো একদম ছোট যে বাচ্চাগুলো হয় হিউম্যান বেবি তাদের মতন। আপনি দেখবেন এদের চিকগুলো একটু এলংগেটেড, যেরকম বাচ্চাদের দেখবেন গোল গোল গাল হয়, এদের রাউন্ড বড় বড় আইজ হয়, যেরকম বাচ্চাদের বড় বড় চোখ থাকে। এদের দেখবেন স্ট্রাকচারটাও ফেসের একদম ফ্ল্যাট, যেরকম বাচ্চা যখন প্যাদা হয় আপনি দেখবেন হিউম্যান বেবি ডগদের মতন এরকম বড় মাসল থাকে না। হ্যাঁ, যখন যখন আমাদের হিউম্যান বেবিরা বড় হতে থাকে আপনি দেখবেন নাক আর এই চিনগুলো হচ্ছে ভেতরে ঢুকে যাচ্ছে আর ফেসটা প্রোট্রুড হচ্ছে। ছোটবেলায় আমাদের কিন্তু খুব ব্র্যাকিওসেফালিক ফেস হয় বাচ্চাদের, হিউম্যান, তার জন্য ওদের মুখটা এত কিউট লাগে। তো যারা এই ফ্রেঞ্চ বুলডগ ব্রিডটাকে মানে ফার্স্ট টাইম মানে আনে এই ওয়ার্ল্ড এর মধ্যে, তারা ওইগুলোই মাথার মধ্যে রেখে একে ব্রিড করেছিল যে ইট শুড লুক লাইক আ বেবি। এটা হোম ডগ না গার্ড ডগ? ইট ইজ এ হোম ডগ, এটা কোনোদিন গার্ড ডগ হতে পারে না, বিকজ হ্যাঁ এরা আপনাকে অ্যালার্ট করবে। কেউ যদি আপনার গেটে আসে বেল দাবায়, বা আপনার প্রপার্টি আছে যেখানে, এরা শুনতে পেরে গেল, কারণ কি আফটার অল এরা তো ডগ, একদম ঠিক। এদের কান নাক ওইভাবেই কাজ করে যেরকম বাকি কুকুরের কাজ করে। কিন্তু এদের থেকে যদি আপনি এক্সপেকটেশন রাখেন যে এরা প্রোটেক্ট করবে ঘরকে, সেটাও রং। এরা হচ্ছে ল্যাব ডগ। এরা হচ্ছে যারা হচ্ছে এরকম লাইফস্টাইল বিতাতে পারে, যাদের কাছে এরকম মানে স্পেস আছে, যারা এরকম একটা ডগকে নিজের খরচায় রাখতে পারবে, তাদের জন্য এটা শখের কুকুর। বুঝতে পেরেছি। এটার কোনো ফাংশনালিটি নেই। আচ্ছা, এটা এই ডগের নাম শুনে অনেকে ভয় পায় যে এরা নাকি খুব অ্যাগ্রেসিভ হয়, সেটা কতটা সত্যি? না, এটা একদমই সত্যি কথা নয়। কেন কি আপনি যদি এই বছরের আমেরিকান ব্রিড স্ট্যান্ডার্ড দেখেন, ওইখানে আমেরিকান ব্রিড স্ট্যান্ডার্ড মধ্যে ফ্রেঞ্চ বুলডগ হ্যাজ বিকাম দ্য নাম্বার 1 ব্রিড among all breed। কেন? বিকজ ইট ইজ আ ভেরি ফ্রেন্ডলি ডগ। এবার ইন্ডিয়ার মধ্যে প্রবলেমটা কি আছে, ইন্ডিয়ার মধ্যে এটা ইন্ডিয়ার নেটিভ ব্রিড নয়, আর আমাদের ডগ লাইনের এডুকেশনটা আমাদের পাবলিকে খুব কম। ওরা বুলডগ যখনই শুনে নেয় তখন ভাবে কি কোনো বড় ডগ। একদম ঠিক। বুলডগের যে ইমপ্রেশনটা সবার মধ্যে আছে সেইটাই রয়ে গেছে। ওরা মানে ফ্রেঞ্চটাকে অমিট করে শুধু বুলডগটাকে রেখে, একদম ঠিক। ওই জন্য সবাই ভাবে যে খুব ভয়ঙ্কর হবে। আমরা যখন এই ব্রিডটাকে হচ্ছে মানে আলাদা আলাদা স্পিসির সঙ্গে হচ্ছে ক্রস করে ওইভাবে তো তৈরি করা হয়েছে, এদেরকে ওইভাবেই তৈরি করা হয়েছে যাতে শান্ত, মানে কোলে করে নিয়ে ঘোরা যাবে। এমনি ঘরে আপনি বসে হয়তো কাজ করছেন, ওরা চুপচাপ এসে বসে থাকবে, অ্যাগ্রেসিভ হয় না কোনো কিছু, ছোটাছুটি বেশি, দৌড়াদৌড়ি বেশি, এক্সারসাইজ করাতে লাগে না ওদেরকে। একটু হয়তো 8 ঘন্টা 1 ঘন্টার মতন বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসলেও ওরা শান্ত হয়ে গিয়ে সারাদিনের মতন ঘুমাতে থাকে। মানে বেসিক্যালি ওরা কোনো কাজকর্ম করে না, খুব লেজি। এরা একদমই অ্যাগ্রেসিভ হয় না, ফ্রেন্ডলি। মানে ঘরে যদি বাচ্চা থাকে তো তারাও এদের সঙ্গে সেফলি খেতে পারবে, কারণ এরা কামড়ায় না, একদম জোরে বার্ক করে না, কিছুই করে না, চুপচাপ থাকে সারাদিন। আচ্ছা, মানে খুব বেশি ডাকাডাকির কোনো সমস্যা নেই? একদম ডাকাডাকি করে না, আপনি দেখতে পাচ্ছেন তো। মানে হ্যাঁ ঠিক, আমি যতক্ষণ এসে একবারও ডাকেনি। আচ্ছা, এই হচ্ছে বয়। ইয়েস, হি ইজ আ মেল ডগ। আপনার কাছে টোটাল কতগুলো আছে? আমার কাছে আপাতত টোটাল 5খানা ডগ আছে, যার মধ্যে 4টে ফ্রেঞ্চ বুলডগ, একটা হচ্ছে নর্মাল এখানকার যে ইন্ডি ডগ হয় ওইটা আছে। আচ্ছা, ইন্ডি ডগটা মানে আমরা ব্রিড করি না, ওটা হচ্ছে রাস্তার মধ্যে তাকে আমরা রেস্কিউ করেছি। আচ্ছা, ওটাও আপনাকে দেখাবো, বাট মেইনলি আমরা কাজ করি হচ্ছে ফ্রেঞ্চ বুলডগের ওপরে। কাজ ইন দ্য সেন্স উই আর নট আ প্রফেশনাল ব্রিডার্স, আমরা হচ্ছে শো করাই। আমরা শখের জন্য ভালো ভালো ডগ অল ওভার ইন্ডিয়া
অল ওভার ওয়ার্ল্ড যে টপ ব্রিডার্স আছে তাদের থেকে ফ্রেঞ্চ বুলডগ আমাদের খুব পছন্দের ব্রিড কালেক্ট করি, অ্যান্ড আমরা সেটাকে শো করলে যে উইনিং গুলো হয় সেটাতে আমাদের খুব ভালো লাগে যে আমাদের ডগ উইন হচ্ছে। আচ্ছা, এ মোটামুটি কি এখন শো করছে? ইয়েস, এর হচ্ছে লাস্ট যে শোটা হয়েছিল তার মধ্যে ওর বেস্ট ইন শো লেগেছে, 7th বেস্ট ইন শো, 2টো বেস্ট পাপি ইন শো পেয়েছে, 4টে সিসি পেয়েছে, 3টে আরবিওবি পেয়েছে, 4টে বিওবি পেয়েছে, 2টো আরো একটা কি যেন পেয়েছিল ওটার মধ্যে আরসিসি না, আরসিসি পেয়েছে, 2টো আরসিসি পেয়েছে। আচ্ছা, সো হি হ্যাজ ওয়ান মেনি accolades and এগুলো সব ও 8 to 9 months এর ভেতরে এজেই এগুলো সব ও জিতে গেছে। আচ্ছা, ইয়েস, বলছি ছেড়ে দাও। তাহলে চলুন এবার Please. ওখানে চলে যাই, পুরো ডিটেলসটা দেখে নিই এবং Exactly. এদের বেবিগুলোও দেখে নিই। এক্স্যাক্টলি চলুন, এদের কিন্তু বাবা মার সঙ্গে আমি বেবি দেখাবো। এই হচ্ছে বাবা। এবার এটা আপনারা হচ্ছে বাবা, এর মাকেও একটা দেখবেন, বাচ্চাও আছে। হ্যাঁ বেবিকেও দেখবেন। এই যে আরেকজন চলে এসেছে, এটা হচ্ছে মেয়ে, এটা হচ্ছে মেয়ের। স্টুডেন্ট মেয়েটা যে अवेलेबल। আচ্ছা, এর এখন বয়স হচ্ছে 7 মাস। ওটা কি আছে ওর মধ্যে কি আছে? এটা কি পুপু 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 দাঁড়িয়ে দেখা, আরে বাবা। Yes. পুপু আরে বাহ, আরে বাহ, গুড 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 গুড। খুব ভালো মেয়ে ওটা। এরা হ্যাঁ, একটা হ্যাঁ। কামড়াবে না, আপনি ওদের মুখের ভেতরে যদি হাত ঢোকান তাও ওরা কামড়াবে না, ও খালি চাটবে। উফ, টেস্ট করে দেখবে। অন্যরকম লাগছে। কি হয়েছে? উফ উফ উফ। এর একটা ভাই আসো ছিল, আসো আসো, হাত ধরে হাঁটবো আমরা, হাত ধরে হাঁটবো, ভাইটা আমার হাত ধরে। হয়ে গেছে। এর ভাইটা এই কালারের ছিল, এর আচ্ছা, ভাইটা, এর ভাই। এর ভাই এই কালারের ছিল, আচ্ছা আর এ হচ্ছে এর মায়ের কালারের উপরে গেছে, এর মাটা ভেতরে আছে, ওকেও বার করি। আচ্ছা, এখানে যে দুটো দেখতে পাচ্ছি দুটোই ফিমেল। ইয়েস, দুটোই ফিমেল। এ হচ্ছে আমার বড় মেয়ে পিন্দু, আচ্ছা, এ হচ্ছে ছোট মেয়ে পুপু। বড় মেয়ের বয়স? বড় মেয়ে হচ্ছে অলমোস্ট এখন 1.5 বছরের আশপাশ হয়ে গেছে। আচ্ছা, এর এখনো আমি বাচ্চা নিইনি। 1.5 বছর বয়স। হ্যাঁ, 1.5 বছর বয়স হয়ে গেছে। ওর হিট জাস্ট পেরোলো, আমি ওর আচ্ছা। বাচ্চা নিইনি। এখন নেক্সট যখন ওর হিটটা আসবে 2 বছর বয়সে, তখন হয়তো ওর মিট করাবো আমার এই মেলটার সঙ্গে, হোয়াইট মেলটার সঙ্গে। ওকে। আর এ হচ্ছে আমার আগের যে ফিমেল, ওইটা হচ্ছে চিপকিন, আচ্ছা আমার সব থেকে বড় মেয়ে। ওর বয়স অলমোস্ট 3.5-4 বছর হতে চললো ওর বয়স। আচ্ছা ওর হচ্ছে এ মেয়ে, ও আর এ হচ্ছে বাবা। আচ্ছা, ওটা হচ্ছে মা, নিচে হচ্ছে বাবা, উপরে হচ্ছে মা, আর তাদের মেয়ে। এটা হচ্ছে আমাদের মেয়েটা, এ হচ্ছে মেয়ে পুপু। আরে বাহ, পুপু। পুপু এই যে বাবাকে দেখছেন, এ হচ্ছে বাবা। আর দেখুন মা ঘাড়ে উঠে গেছে। মাটা হচ্ছে এক্সট্রা প্যাম্পার্ড মা। মাটা হচ্ছে এক্সট্রা প্যাম্পার। এ হচ্ছে ওলে মা। বাবাটা, ওলে বাবাটা। 4 বছর বললেন না বয়স? অলমোস্ট 4 বছর হয়ে গেছে। ওকে ভেতরে ঢুকিয়ে আয়। ভেতরে রেখে আসি। হ্যাঁ, ও অ্যাকচুয়ালি কি, ও হচ্ছে সব থেকে আগে এসছে তো, একদম ঠিক। 1.5 বছর ও একা থেকেছে। আচ্ছা, তার জন্য ও বাকিদের যখন আমি আদর করি একদম সহ্য করতে পারে না। যদি এখন ও থাকে এখানে, তাহলে আমাকে কাউকে আদর করতে দেবে না, ও মাঝখানে ঢুকবে আর এদের সঙ্গে মারামারি করবে। আচ্ছা আচ্ছা, আপনি বলছিলেন একটা বেবি আছে যেটা সেল পারপাস, এইটা, সেটা হচ্ছে এইটা এটা 7 মান্থসের ফিমেল। ফিমেল, এটা 7 মান্থসের ফিমেল। এর আর একটা ভাই ছিল যে পয়দা হওয়ার 1 মাস পরেই, অলমোস্ট মানে 1.5 মাস পরেই বিক্রি হয়ে গেছিল। আচ্ছা, ছোট এজে, 50-55 ডেজ এজে, সেম এই ক্রিম কালারের এস ছিল। আচ্ছা। আর এটাকে আমরা বলি ব্রিন্ডল কালার। ব্রিন্ডেল। এর ভেতরে ব্রিন্ডলটা হচ্ছে ফ্রেঞ্চ বুলডগের বেস কালার। আমাদের মার্কেটের মধ্যে অনেক ভ্রান্তি লোকেরা স্প্রেড করে যে ব্রিন্ডল ডগ মানে অত ভালো হয় না, ব্রিন্ডল ডগের দাম ওই জন্য লোকেরা কম চায় এখানে। বাট আমি ওটাতে পুরো ডিসএগ্রি করি, বিকজ ফ্রেঞ্চ বুলডগে যেটা বেস কালার, যখন ফ্রেঞ্চ বুলডগ প্রথমবার হচ্ছে ডেভেলপ হয়, তখন দ্য বেস কালার ওয়াজ ব্রিন্ডল। অ্যান্ড ব্রিন্ডল ডগে আপনি দেখবেন কোনোদিনও পিগমেন্টেশনের প্রবলেম হয় না। এই যে আপনি নাক দেখতে পাচ্ছেন, ইট ইজ একদম পিওর ব্ল্যাক। ইয়েস। এর চোখ দেখতে পাচ্ছেন, ইটস পিওর ব্ল্যাক। আপনি পজ দেখেন, এগুলো হচ্ছে পিওর ব্ল্যাক। এই যে স্কিন গুলো, এইগুলোকে পিগমেন্টেশন বলে। Okay. যদি হচ্ছে পিগমেন্টেশন, এই যে ব্ল্যাক ব্ল্যাক গুলো
এখানে যদি ওই ছোপ 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 হোয়াইট মার্কস থাকে তার মানে পিগমেন্টেশনের প্রবলেম আছে। ওকে, সো বাই গডস গ্রেস আমার কোনোই ফিমেল বা মেলের পিগমেন্টেশন প্রবলেম নেই। ওকে, সবারই পিগমেন্টেশন খুব ভালো, কিন্তু ব্রিন্ডলে আরো বেটার পিগমেন্টেশন আসে। ওই কারণে আমি পিগমেন্টেশন ওয়ালার জন্য ব্রিন্ডল ডগকে প্রেফার করি। আপনি দেখবেন আমার তিনটেই ফিমেল ব্রিন্ডল কালারের। সো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন আমার ফিমেলটাকে হচ্ছে স্ট্যাক করেছি আমার স্ট্যাকিং টেবিলের ওপরে। এটাকে ফ্রেঞ্চ বুলডগ স্ট্যাক বলে। আপনি শেপটাকে দেখেন এখানটায়। এবার আমি যখন দাদা বলবে এক্সপ্লেন করতে, আমি এক্সপ্লেন করা স্টার্ট করব। হ্যাঁ অবশ্যই করুন। দাঁড়াও কিন্তু স্টে। এবার আপনি বলুন। সো এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ফ্রেঞ্চ বুলডগ, এটা ব্রিন্ডল কালার ফিমেল। আপনি দেখতে পাচ্ছেন, আমি কাছে আনতে বলবো একবার ক্যামেরাটাকে। সো এইটা হচ্ছে এদের ফিট বলে, ফিট এটা হচ্ছে উইদার্স বলে পিট। এই ফিট টু উইদার্স 10 ইঞ্চ থাকবে হাইট, 10 ইঞ্চ টু 10.5, ম্যাক্সিমাম 11 মেল হলে পারে। আচ্ছা, যদি ফিমেলের হাইট ইজ মোর দ্যান 11 ইঞ্চ, দ্যাট ইজ আ ফল্ট। ওই ডগ কোনোদিন শোতে উইন হবে না, কেন কি তাকে দেখতেই পুরো ক্রাউড থেকে আলাদা লাগবে, একটু বড় লাগবে। ওকে, সো ফ্রেঞ্চ বুলডগ শুড বি কম্প্যাক্ট 10 ইঞ্চ অ্যাট হাইট। এবার অনেক কেউ কি করে এই হাইটটাকে, এই যে লেন্থটাকে, এইটার হচ্ছে কম্বিনেশনটা ঠিকঠাক করে বোঝে না। ওরা হাইট হয়তো 10 ইঞ্চ আনলো, কিন্তু লেন্থ আরো শর্ট নিয়ে আসে, ওটাতে সুপার কম্প্যাক্ট ডগ হয়ে যায়, তাতে কি ফিজিক্যাল প্রবলেমস হয়। তো অলওয়েজ রিমেম্বার দ্যাট হাইট ফ্রম ফিট টু উইদার্স শুড বি লেস দ্যান দ্য লেন্থ অফ দ্য ডগ। মানে উইদার্সে এই ক্রুপ পর্যন্ত যেটা আপনি দেখতে পাচ্ছেন এটাকে ক্রুপ বলে, ক্রুপ অবধি এই লেন্থটা শুড বি লঙ্গার দ্যান 10 ইঞ্চেস এইখান থেকে। সেকেন্ড কথা হচ্ছে যখন আপনি মাথার থেকে এখানে নিচে আসছেন, এইখানে দেখবেন উইদার্স থেকে আবার এটা রাইজ হবে লয়েনের কাছ থেকে, অ্যান্ড ক্রুপের কাছে এটা একদম ফোল্ড হয়ে যাবে। ফ্রেঞ্চ বুলডগের যেটা ট্রেডমার্ক হলমার্ক হচ্ছে ওদের লেজ, ওদের লেজ বাই বার্থ এরকম হয়, এটা কোনো কাটাকুটি হয়নি। আচ্ছা, এরা যখন পয়দা হয় তখন এরকম ছোট, এদের একদম মানে স্ক্রু টেল বলে এটাকে, না দেখার মতন। জাস্ট একটা হচ্ছে একটু চুল দিয়ে এদের যে এনাস পার্টটা ওটা হাইড হতে হবে। আপনি দেখবেন অনেক কারোর ব্রিডিং এর ফ্রেঞ্চ বুলডগের বাচ্চার লেজ এতটা থাকে বাইরে বেরিয়ে, ওটাও কিন্তু ফল্ট। ইট শুড বি লাইক দিস। ওকে, ওকে, এবারে আমি এর হেডটায় আসছি দাদা। সো এটা হচ্ছে একটা ফ্রেঞ্চ বুলডগের আইডিয়াল হেড। বসে যাও। সো এইখানে আপনি দেখতে পারবেন এর যে নাক, নস্ট্রিলস, এটা একদম যদি বন্ধ হয় তাহলে ওটাকে স্টেনোসিস বলে। আচ্ছা, আর যেই এটা ওপেন থাকবে তখন এদের হচ্ছে শ্বাস নিতে আরো ইজি হয়, তাড়াতাড়ি এরা ঠান্ডা হয়ে যাবে। তো এটা হচ্ছে নন স্টেনোসিস ওয়ালা নোজ। যদি এটা একদম চিপা হয়ে যায় তাহলে ওটা নাক থেকে শ্বাস না নিয়ে খালি মুখ থেকে শ্বাস নেয়, ওকে, ওটা একটা ফল্ট। সেকেন্ড হচ্ছে আপনি দেখতে পারবেন চোখের নিচ দিয়ে যদি একটা লাইন যায়, সেই লাইনটা কিন্তু নোজের জাস্ট এই ওপর থেকে যাচ্ছে, একদম ঠিক। নোজ অ্যান্ড আইজ আর অন দ্য সেম লাইন, এটাকে স্টপ বলে। এই মাথার এখান থেকে আপনি দেখবেন এখানটায় গিয়ে হচ্ছে একটা গ্রুভ আছে ভেতরে, এটাকে স্টপ বলে। এই স্টপটা শুড বি অন দ্য সেম লাইন। যদি আপনি দেখেন কোনো ফিমেলের বা মেলের চোখ উঁচু আর নাকটা নিচু ফ্ল্যাট ফেস কিন্তু ওপর নিচু, ওটাও ফল্ট। জাজরা এটা বুঝে যায়, যার যখন হচ্ছে দাঁত দেখে মুখ দেখে তখন এটাও চেক করে। আর একটা পয়েন্ট হচ্ছে ফ্রেঞ্চ বুলডগের আন্ডার বাইট হয়। আন্ডার বাইট মানে এদের যে লোয়ার জ এটা প্রোট্রিউড হয়, আর যে আপার জটা ভেতরে থাকে। আপনাকে হচ্ছে একবার দেখাই, দেখতে পাচ্ছেন একদম লোয়ার জ বাইরে এন্ড বাইরের জ হচ্ছে, উপরের জ হচ্ছে ভেতরে। দেখাতে দাও বাবু। সো এইটা হচ্ছে আইডিয়াল হেড শেপ। এদের ফেস যদি আপনি ফ্রন্ট থেকে দেখেন একটা স্কোয়ারিশ হেড শেপটা আসবে। সো এরকম 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 এরকম, ইট শুড বি লাইক আ পারফেক্ট স্কোয়ার। এন্ড আপনি কান তো দেখতেই পাচ্ছেন, যেটা আগে বলেছিলাম রাউন্ডেড, একটা পয়েন্টেড থাকবে না। পয়েন্টেড হলে পরে সেটাও ফল্ট। ইট শুড বি রাউন্ডেড, ফ্ল্যাট অ্যাট দ্য বটম, চওড়া থাকবে, ওপর যেতে যেতে এটা পাতলা হতে থাকবে, অ্যান্ড ইট শুড লুক লাইক ব্যাট ইয়ার্স। সো এইটা হচ্ছে আমি আপনাকে খুব বেসিক স্ট্যান্ডার্ডটা বললাম। এদের আইডিয়াল ওয়েট ফ্রেঞ্চ বুলডগ ফিমেলের শুড বি নট মোর দ্যান 10 কেজিস, 10 to 10.5 কেজিস ফিমেল হলে। যতই মোটা হোক, যতই মোটা দেখতে হোক, তার যখন আপনি ওয়েইং স্কেলে মেজার করবেন, ইট শুড নট গো বিয়ন্ড 10-10.5 কেজিস।
আইডিয়াল ওয়েট ইজ 10 কেজিস অ্যান্ড মেল 11 to 11.5 কেজিস, তার থেকে বেশি যাতে মেলেরও ওয়েট না হয় ফিমেলেরও ওয়েট না হয়। সো অ্যান্ড স্ট্যান্ডার্ড ফ্রেঞ্চ বুলডগে আরও একটা জিনিস লোকেদেরকে বলে দিচ্ছি, যেটা হচ্ছে কি লোকেরা আজকাল ব্লু কালারের ফ্রেঞ্চ বুলডগ নিচ্ছে, লোকেরা ওই প্যাচ ওয়ালা ফ্রেঞ্চ বুলডগ যেটাকে হচ্ছে মার্ল বলে, তারপরে আরো ভ্যারাইটিস অফ ফ্রেঞ্চ বুলডগ এসছে, ওইগুলো সব নন ফ্রেঞ্চ বুলডগ, দে আর নট ট্রু ফ্রেঞ্চ বুলডগস। ফ্রেঞ্চ বুলডগের খালি 4টে কালার আছে, একটা হচ্ছে ব্রিন্ডল যেটা আপনি এখন সামনে দেখতে পাচ্ছেন, একটা আমার মেল যেটা হচ্ছে ক্রিম কালার একদম এই ডগটা, একটা হচ্ছে ফন কালার হয়, ফন কালার হচ্ছে ব্রাউনিশ রেড কালার হয় উইথ ব্ল্যাক মাস্ক, ওটা হচ্ছে থার্ড কালার, অ্যান্ড ফোর্থ কালার ইজ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যেটা আমি আপনাকে আগে বললাম পাইট কালার। এই 4টে ছাড়া যদি কেউ আপনাকে ব্লু ডগ বিক্রি করে, কেউ যদি আপনাকে বলে ভাই মেরে পাস বহুত আচ্ছা মার্ল ডগ है आप वो डॉग ले लो, তো এটা বুঝবেন কি ফার্স্ট অফ অল ওটা ফ্রেঞ্চ বুলডগ না, ওটা একটা হাইব্রিড ডগ। ওই ডগকে আপনি কোনোদিনও শো করতে পারবেন না, আর যেহেতু ওগুলো হাইব্রিড তার আপনি কোনোদিনও পেপার পাবে না। একটা ফ্রেঞ্চ বুলডগ বা যে কোনো ভালো ব্রিড ডগ নেওয়ার আগে অ্যাজ আ বায়ার আপনার হচ্ছে এটা মানে ডিউটি তার পেডিগ্রি চেক করা, সে কোন লাইন থেকে আসছে। আমার সব কটা ডগের পেডিগ্রি পেপার আছে, আমরা হচ্ছে 4-5 জেনারেশন আগে দেখি তার গ্র্যান্ড প্যারেন্টস কিরকম ছিল, বোথ সাইড মেল অ্যান্ড ফিমেল, তারপরে আমরা ওই বাচ্চা কিনি। কেন কি আমার মেইন পারপাস হচ্ছে ডগটাকে শো করানো, গ্রাউন্ডে নিয়ে যাব, ডগ উইন হবে। যদি একটা মাঠের মধ্যে 500 ডগ আছে একটা শো এর মধ্যে, আমি চাইবো আমার ডগ ফার্স্ট 8 বেস্ট ইন শোর মধ্যে একটা বেস্ট ইন শো পায়। তো তার জন্য পেডিগ্রি দেখাটা খুব ইম্পর্টেন্ট, যেটা মোস্ট অফ দ্য ব্রিডার্স করে না। তো আমি আপনাদেরকে এটাই বলবো, যখনই আপনি একজন ব্রিডারকে চুজ করছেন, চাहे আপনাকে একটু আউট অফ দ্য ওয়ে বাইরে গিয়েও যদি কিনতে হয় সেটা আপনি করবেন, অলওয়েজ চেক দেয়ার পেডিগ্রি। 3 জেনারেশন আগে দেখবেন, প্রেফারেবলি যাদের কাছে মেল ফিমেল নিজেদের কাছে আছে তার থেকেই ডগ নেবেন, না হলে হচ্ছে আপনার সঙ্গে ফ্রড হতে পারে। আচ্ছা, এবার যে কোশ্চেনটা করবো সেটা বললেন আপনি একটাকে সেল করবেন, হ্যাঁ ঠিক করেছেন, ওকে দেখাবো। হ্যাঁ, এবার তাকে একটু আনুন, কারণ মানুষ যারা চাইছেন বহুদিন হ্যাঁ। ধরে খুঁজছে তারা তো অবশ্যই সেটা জানতে চাইবেন একদম দাদা একদম। যে আমরা কাকে বাড়ি নিয়ে যেতে চলেছি। আপনারা যদি চান তাহলে একে আপনাদের বাড়িতে নিয়ে যেতে পারেন। এর বয়স বলছি, সো এ হচ্ছে আমার একমাত্র যে মেল স্ক্রু যাকে আপনি দেখলেন তার হচ্ছে বড় মেয়ে। এর ভাই যখন 55-60 ডেজ অলরেডি সেল আউট হয়ে যায়, একে আমরা হচ্ছে আগে প্ল্যান করেছিলাম কি নিজের কাছে হোল্ড করে রাখবো, বাট এখন আমরা ভাবছি যদি কোনো ভালো হোম এ পায় তাহলে খুব ভালো হয়। তো আমরা হচ্ছে একে শি ইজ অ্যাভেলেবল রাইট নাও। এর বয়স হচ্ছে 7 মাস এখন, অলমোস্ট 7 মাস মতন। এর ভ্যাকসিনেশন ডিওয়ার্মিং সব কমপ্লিটেড। একে আমি স্ট্যাক করেও দেখিয়ে দিচ্ছি একবার আপনাদের সবাইকে। কটা ভ্যাকসিন হয়েছে? এর 4টে ভ্যাকসিন হয়েছে, যত কটা হয় ডিএইচ, পিপি, আইএল, তারপরে রেবিজ সব এর কমপ্লিটেড। এর ডিওয়ার্মিং কমপ্লিট হয়ে গেছে, ডিওয়ার্মিং আর বাকি নেই। এ এখন অ্যাডাল্ট ফুডে অলমোস্ট আমরা একে শিফট করেছি, দিনে 2 বার বাইরে হাঁটতে যায়, বাইরেই সব টয়লেট পেচ্ছাপ যা হওয়ার এর ওইখানেই করে। সো শি ইজ আ ওয়েল ট্রেন্ড ডগ। এখনো শো ট্রেনিং এর স্টার্ট হয়নি, তো আপনি দেখতে পাচ্ছেন একে একটু স্ট্যাক করতে আমার অসুবিধা হচ্ছে, আনলাইক ওই আগের ফিমেলটা যে একবারে স্ট্যাক হয়ে যাচ্ছিল, এ এখনো ওই ট্রেনিং প্রসেসে আছে। তো এর এখন এটা ভয় লাগছে, বাট আপনি সাইড থেকে দেখতে পারেন এর ফিজিক্যাল স্ট্রাকচারটা কিরকম। ঠিক আছে, কেউ বলতে পারবে না এটা 7 মান্থসের বাচ্চা একটা। আমার যদি আপনি বড় যে ফিমেল আছে তাকেও যদি আমি স্ট্যাক করে, সেও অলমোস্ট এরকমই দেখতে লাগবে। এ কিন্তু এখন অ্যাভেলেবেল আছে, যদি আপনারা চান এতক্ষণ দেখে যদি আপনাদের মনে হয়, কারণ অনেকেই কিন্তু আপনারা কমেন্ট সেকশনে লিখেছিলেন দাদা এই ধরনের ব্রিড আমরা দেখতে চাই, কেন দেখতে পাচ্ছি না। ফলে অ্যাভেলেবেল আছে, আপনারা কালেক্ট করতে পারেন। এবার যেটা জিজ্ঞেস করবো সেটা হলো প্রাইস। সো প্রাইস আমি এর প্রাইসটা রেখেছি হচ্ছে 60,000 রুপিস, যেটা আমার এক্সপেকটেশন আছে, বিকজ শি ইজ অলমোস্ট 7 মান্থস ওল্ড। আর এর সব ভ্যাকসিনেশন কমপ্লিট, ভেরি গুড লিনিয়েজ, এ ভালো লিনিয়েজ থেকে আসে। এর বাবা চ্যাম্পিয়ন, এর মা খুব ভালো লাইনের আছে। যারা যারা নেবে তারা আমার বাড়িতে এসে ডগের সঙ্গে কিছুক্ষণ থেকে খেলে তার টেম্পারামেন্ট কিরকম, সে কিভাবে খায় দায়, বাইরে কিভাবে ও হাঁটে টাটে সব কিছু দেখে সে নিতে পারে। প্যারেন্টস দুজনেই আমার কাছে আছে,
সো সেটাতেও প্রবলেম হবে না। পেপার আমার কাছে আছে, মানে কেসিআই পেপার উনি এক্স্যাক্টলি পেপার পেয়ে যাবেন। এটার মধ্যে আমাদের রেজিস্টার্ড কেনেল, মাই কেনেল নেম ইজ দেবশুনি শর্মিয়া কেনেল। মাই কন্ট্যাক্ট নাম্বার ইজ 8777247099। আমার অল্টারনেটিভ নাম্বার হচ্ছে 9614604677। You can also contact me on smstudios.india@gmail.com. smstudios.india@gmail.com. So you can reach me out একটু here. বলে দিন কেউ যদি এখানে আসতে চান। এক্স্যাক্টলি। সো আমার এখনকার যে প্রেজেন্ট কেনেল যেটা আছে, এই ফ্ল্যাটটা আমি অ্যাজ আ কেনেল ইউজ করি। এটা ইডেন সিটি মহেশতলার মধ্যে আছে। ইডেন সিটি মহেশতলা আসতে গেলে আপনারা বাই ট্রেন শিয়ালদা হয়ে নুঙ্গি স্টেশনে নেমে এখানে 2 মিনিট অটোতে এখানে আসতে পারেন। বাই যারা রোড করে আসতে চায়, বাই রোড আসতে চান, তারা তারাতলা হয়ে সম্প্রীতি ব্রিজ হয়ে টুয়ার্ডস বাটানগর আসবেন। বাটানগর থেকে আর 2 মিনিটস পরেই হচ্ছে ইডেন সিটি মহেশতলা। তো বাই রোডও এখানে আসা পসিবল, বাই ট্রেনও এখানে আসা পসিবল। অ্যান্ড বাকি আপনারা আমাকে ভিডিও কনফারেন্সে কল করতে পারেন, দাদাকে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন, দাদা আমাকে কন্ট্যাক্ট করে নেবে। আমি আমার নাম্বার দিয়ে দিয়েছি, সেখানে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। আমি তাদেরকে যারা ইন্টারেস্টেড থাকবে তাদেরকে ছবি ভিডিও যা লাগবে সেগুলো পাঠিয়ে দেবো। একদম। তো আমি আর চলে এসেছি ইডেন সিটি মহেশতলা। ইডেন সিটি মহেশতলাতেই উনি থাকেন। উনি অ্যাড্রেস তো বলে দিলেন কিভাবে আপনাদের এখানে আসতে হবে। আমি আজকে চলে এসেছি বাই ট্রেনে। আপনারা ট্রেনেও আসতে পারেন, বাসেও আসতে পারেন, বা পার্সোনাল কার নিয়েও আসতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। ইডেন সিটি মহেশতলা সেখানেই উনি আছেন। কন্ট্যাক্ট নাম্বার তো শেয়ার করে দিয়েছেন, স্ক্রিনে আপনারা কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন। এই কন্ট্যাক্ট নাম্বারে কল করে কখন উনি অ্যাভেলেবেল আছেন সেটা আগে জেনে নেবেন, নিয়ে সেই মতো চলে এসে যদি আপনারা চান, একটাই মাত্র অপশান আছে কিন্তু, ফলে আপনারা কালেক্ট করে নিতে পারবেন। ফলে এরপর যদি আপনারা চান সেটা ওনার সাথে কথা বলে নেবেন, দেন যদি কখনো অ্যাভেলেবেল হয় উনি আপনাদেরকে জানিয়ে দেবেন। দেখুন তো চিনতে পারেন কিনা ব্রিডটি। এটা হচ্ছে আমাদের এখানকার দেশি কুকুর। এবার এর একটা ইতিহাস আছে, একটা সুন্দর গল্প আছে, এবার সেটা শুনে নি। সো বেসিক্যালি আমি একদিন হচ্ছে বাড়ির থেকে বাইরে গেছিলাম ওই বাজারে জিনিসপত্র কিনতে। যখন ফিরে আসছি তখন দেখছি একটা ছোট্ট বাচ্চা কুকুর রাস্তার মধ্যে বারবার আসার চেষ্টা করছে, কিন্তু আসতে পারছে না। গাড়ি ঘোড়াগুলো মেন রোডের থেকে খুব জোরে যাচ্ছে। আমি দেখে যখন এর কাছে গেলাম তখন দেখলাম একে বড় বড় কুকুর রাস্তার বাইট করে ছিল। বেসিক্যালি এর মা মারা গেছে। ওকে। এ রাস্তার মধ্যে অনেকদিন খেতে পাইনি, হয়তো ওই দিনকেই মারা যেত যদি আমরা একে না পিক আপ করতাম। তো একে নিয়ে এসেছি ঘরের মধ্যে। একে আমরা এখন এর ভ্যাকসিনেশন, এখন 2টো ভ্যাকসিন হয়েছে, আরো 2টো ভ্যাকসিন হবে এর, তারপরে ভ্যাকসিনেশন কমপ্লিট হবে। ডিওয়ার্মিং হয়ে গেছে এর। আমরা একে ফস্টার করছি আপাতত। কেউ যদি ইন্টারেস্টেড থাকে এই ভালো সুন্দর মিষ্টি ডগটাকে যদি ঘর দিতে চায় তো আমাকে যোগাযোগ করতে পারে। একে আমরা এমনি দেবো, কোনো এটার জন্য চার্জ লাগবে না। যা আমরা খরচা করছি, ডগ ফুড হোক, ভ্যাকসিনেশন হোক, ওগুলো সব ফ্রি অফ কস্ট। ওটা আমাদেরই ওপরে, ওটা আমরা যে একে নেবে তার থেকে আমরা চাইবো না। আর যদি কেউ না নেয় তাহলে একটু বড় হয়ে যাক, তারপর আমাদেরই সোসাইটির মধ্যে আমাদের সোসাইটির ডগ হয়ে থাকবে। একদম। ফলে আপনারা তো দেখছেন, যদি কেউ চান অবশ্যই কিন্তু ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন, যোগাযোগ করে এসে কালেক্ট করে নিতে পারেন। না করে নিচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। আর এই বিষয়ে যদি আপনার কিছু কোশ্চেন থাকে সেটাও লিখে জানাতে পারেন, আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। তবে খুব ভালো হয় আমাকে কোশ্চেন না করে আপনারা যে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন সেই কন্ট্যাক্ট নাম্বারে যদি ওনাকে কল করেন তাহলে কিন্তু আরও বেশি ভালো কারেক্ট অ্যান্সার আপনি পাবেন। আর যদি আপনারা চান এরকম কিছু কালেক্ট করে রাখতে তাহলে তো অবশ্যই চলে আসুন ইডেন সিটি মহেশতলা, খুব বেশি দূরে নয়। চলে আসতে পারেন, যে কোনো একদিন আমাকে ফোন করে বিকেলে ঘুরতে চলে আসুন। এর ভিতরে ঘোরার কিন্তু অনেক জায়গা আছে, ঘুরে ফিরে দেখে তারপর একটা ফ্যামিলি মেম্বার নিয়ে যান। তো এই বিষয়ে যদি কিছু কোশ্চেন থাকে অবশ্যই করতে পারেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আজ তবে আসি, আবার আপনার সঙ্গে দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি জায়গায়। ভালো থাকবেন।